ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাম্প্রতিক সময়ে বিশ্বাসঘাতকতা করেছেন, মুনাফিকি করে বসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিশ্বাসঘাতকতাগুলো, এই মুনাফিকিগুলো খাতায় লিখে রাখছে জামায়াতে ইসলামী। ডক্টর ইউনূস যদি এখন সত্যিকার অর্থেই বুঝিয়ে ক্ষমা প্রার্থনা করে তার নিয়োগকর্তাদের বিশ্বাসভাজন হয়ে উঠতে পারেন, তাহলে ডক্টর ইউনূসের জন্য ডিলটা ভালো। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা কিন্তু মিছিল করতেছে, আন্দোলন করতেছে। কোনে আওয়ামী লীগের সাথে আঘাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে গোপন আঁতাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরকে কেন ছাত্রলীগ ভোট দিয়েছে, এর প্রকৃত কারণটা কি বা রহস্যটা কি? এখন ছাত্র শিবির যে ভোটটা পেয়েছে, এখানে ছাত্রলীগের ভোট যদি না পায় বা ছাত্র দলের ভোটও যদি না পায় বা অন্যান্য দলের ভোট যদি না পায়, তাহলে তারা এত ভোট পেল কোথায়? এটা কি আসমান থেকে এসেছে? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাথে গোপন আতাত করেই ছাত্র শিবির ডাকসু নির্বাচনে বিজয় অর্জন করেছে। দর্শক মণ্ডলী, কথাটি বলেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তো প্রিয় দর্শক, মির্জা আব্বাসের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি এই বক্তব্যকে সমর্থন করেন? আপনিও কি মনে করছেন যে আওয়ামী লীগের সাথে গোপন সম্পর্ক রেখেই শিবির এই নির্বাচনে জয়লাভ হয়েছে? দর্শক, এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেখানে আলোচনা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টিকে থাকতে হলে জামাত শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আদৌ ক্ষমা চাইবে কিনা সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাম্প্রতিক সময়ে বিশ্বাসঘাতকতা করেছেন, মুনাফিকি করে বসেছেন জামায়াতে ইসলামীর সঙ্গে জুন মাসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গিয়ে। আপনারা অনেকেই আমাকে বারবার বলেন যে এরা সকলে এক পক্ষ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কাজে এগুলো নাটক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন মাসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বলে জামায়াতে ইসলামী অভিমান করেছে। এই যে বয়ানটা, এটা আপনারা বিশ্বাস করতে চান না। কিন্তু সত্যিকার অর্থেই ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে না বলে, মানে না জামায়াতে ইসলামীকে, না তার আরেক নিয়োগকর্তা জাতীয় নাগরিক পার্টি, কাউকে না বলে তিনি কিন্তু চলে গিয়েছিলেন লন্ডনে, এটাকে একটা রাষ্ট্রীয় সফর ঘোষণা দিয়ে। কিন্তু আসলে তিনি গিয়েছিলেন বিএনপির সঙ্গে আলাপচারিতা সেরে আসতে। কারণ জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন বটে, কিন্তু ডক্টর ইউনূসের মনেও, মানে তারও দুরু দুরু বক্ষ, তিনিও রাজনীতিকে এমন ভাবে বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, যখনই আমাকে নির্বাচন দিতে হোক না কেন, নির্বাচন দিলে তো নিশ্চয়ই বিএনপি চলে আসবে, বিএনপি চলে এলে আমার সেফ এক্সিটের, বা মানে ডক্টর ইউনূস আর ডক্টর ইউনূসের পারিষদ বর্গের সেফ এক্সিটের কি হবে? কাজে এসব নিয়ে আলাপ আলোচনা করতে তিনি চলে গিয়েছিলেন একেবারে লন্ডনে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলতে। এরপর থেকেই বিশ্বাসের সম্পর্কে বড় ধরনের চির ধরেছে ডক্টর ইউনূস আর জামায়াতে ইসলামীর মধ্যে। কারণ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্পষ্টতই বলেছেন যে এই যে একটা দলের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত চলে যাওয়া, সেটার মাধ্যমে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ নন। মানে জামায়াতে ইসলামী বলতে চাচ্ছে ডক্টর ইউনূসের সরকার বিএনপির দিকে ঘেসে গেছে। এরপর ডক্টর ইউনূস কিন্তু আরো কয়েক দফা নানা কিছু করেছেন। মাঝখানে আবার আমেরিকার চালে, আমেরিকা এখন জামায়াতে ইসলামীর থেকে একটু দূরে সরে গেছে। তারা জামায়াতে ইসলামী যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বা যেসব কথা বলছে, সেগুলোকে আবার আমেরিকা তো একদম প্রেসক্রিপশন মতো চলতে পছন্দ করে, সেটাকে আবার তারা ঠিক পছন্দ করতে পারছে না। মানে এই যে জামায়াতে ইসলামী বলছে যে সংবিধানের সংস্কার আনতে গণভোট করা হোক, কিংবা জাতীয় নাগরিক পার্টি যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, তাতে তারা সমর্থন দিচ্ছে। জামায়াতে ইসলামীর আমির সরোয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে ঘোষণা দিয়েছেন যে তিনি তার জীবনের শেষ সময়গুলো ব্যয় করতে চান, মানে তিনি প্রয়োজনে শহীদ হতে চান বাংলাদেশের একটা নতুন সংবিধান রচনার জন্য, নতুন বাংলাদেশ রচনার জন্য। এই যে জামায়াতে ইসলামীর আমির শুধু একা নন, তিনি শক্তি বৃদ্ধি করছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে নাকি তারা ভোট এক বাক্সে আনবেন। এই সব কিছুতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পাজলড হয়ে পড়েছে। মানে তারা এখন আর জামায়াতে ইসলামীকে পছন্দ করতে পারছে না, যখন জামায়াতে ইসলামী সত্যিকার অর্থেই ক্ষমতার কেন্দ্রে বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবং পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে। যখন তারা কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। মানে আমরা যখন বড় হয়েছি 80-র দশকে, 90-এর দশকে, যেই দেয়াল লিখন পড়ে পড়ে আমরা বড় হয়েছি, অবশেষে জামায়াতে ইসলামী যে সেই রাজনীতি কায়েমের যে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমেরিকার দুরু দুরু বক্ষ হয়েছে। আমেরিকা আবার তার নার্ভাসনেস কাটাতে চলে গেছে লন্ডন, গিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার বিষয়ে আলাপ আলোচনা করে এসে ডক্টর ইউনূসকে
বলেছে যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, মানে আমেরিকার রাষ্ট্রদূত ঘুরে এসে, এবং তিনি বলেছেন যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এখন কিন্তু পরিষ্কার সেই কথাটা বলছেন। তারা বলছেন একটা দেশের তৎপরতায় ডক্টর ইউনূস যে একটি দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছেন, এই বিষয়গুলো তারা বুঝতে পারছে এবং তারা এই বিষয়গুলোকে বরদাস্ত করবে না যদি তাদের দাবি মতো জুলাই সনদের অনুযায়ী, মানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সহ নানা রকম পরিবর্তন সংবিধানে আনা না হয়, এবং যদি না গণভোট অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের আগে, যেই গণভোটের মাধ্যমে ঠিক হবে যে সংবিধানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এখনই ঢুকে যাবে কিনা, দুটোরই নির্বাচন হবে কিনা, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হবে কিনা। জামায়াতে ইসলামী পরিষ্কার বলে দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কদিন আগে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে মিছিলে নেমে যখন নুরুল হক নূর বেধড়ক মার খেলেন সেনাবাহিনীর কাছে, তারপরেও তো তিনি আলাদা আলাদা বৈঠকে ডাকলেন বিএনপিকে, জামায়াতে ইসলামীকে, জাতীয় নাগরিক পার্টিকে, তখনও ডক্টর ইউনূস কিন্তু তাদের কথা তেমন কর্ণপাত করেন নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় নাই কারা? একদিকে সেনাবাহিনী, আরেকদিকে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিশ্বাসঘাতকতাগুলো, এই মুনাফেকিগুলো খাতায় লিখে রাখছে জামায়াতে ইসলামী, এবং এটাকে শুধুমাত্র এখন আর তাদের মধ্যে অভিনয় ভাবলে চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন একদিকে নিজের নিয়োগকর্তাদের ভুলে গিয়ে পরবর্তীতে কারা ক্ষমতায় আসবেন সেসব হিসাব নিকাশ মিলিয়ে বিএনপির সাথে খাতির করতে গেছেন, ঠিক তেমনি তিনি বিএনপির সাথে খাতির রক্ষার জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্রটিতে সংবিধান বাতিল করা বিষয়ে যেসব দাবি ছিল সেসব দাবির দিকে কর্ণপাত করেন নাই। তিনি জুলাই ঘোষণাপত্রের দিন, মানে 5ই আগস্টের বর্ষপূর্তির দিন জামায়াতে ইসলামীর সাথে কোনো আলাপ না করে হুট করে সন্ধ্যাবেলা ঘোষণা দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যে কথা তিনি জুনে তারেক রহমানকে দিয়ে এসেছিলেন। জামায়াতে ইসলামী সেটাও বারবার সংবাদ মাধ্যমের সামনে বলছে যে লন্ডনে ঠিক করে আসা তারিখ আমাদের কারো সঙ্গে আলোচনা না করে যে হঠাৎ প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিলেন, সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে। মানে জামায়াতে ইসলামী ডক্টর ইউনূস এক রকমের বেয়াদবি করেছেন, এক রকমের বিশ্বাসঘাতকতা করেছেন, এক রকমের মুনাফিকি করেছেন, সেই কথাটা কিন্তু নানাভাবে ভদ্রলোকের ভাষায় উল্লেখ করে যাচ্ছেন বরাবরের মতোই। কিন্তু ডক্টর ইউনূস পাত্তা দিচ্ছিলেন না। ডক্টর ইউনূস এক রকমের তার হিসেব নিকেশে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং ভেবে রেখেছিলেন যে একদিকে যেমন আমেরিকা বিএনপির পক্ষে আছে, অন্যদিকে রাজনৈতিক হিসাব নিকাশ, মানে 90 দশকের রাজনীতির হিসাব মাথায় রাখলে নিশ্চয়ই আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি ছাড়া কেই বা ক্ষমতায় আসবে। জামায়াতে ইসলামীর ওপর তিনি ভরসা করতে পারছিলেন না, এবং সে কারণে তিনি বিএনপির সঙ্গে এই বাড়তি মাখামাখিতে বা বিএনপির ওপর বেশি ভরসায় গিয়েছেন। জামায়াতে ইসলামীর শেষ পরীক্ষায় যে ডক্টর ইউনূস ফেল করেছেন সেটা কিন্তু বুঝে নিয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ না করায়। এখন ডাকসু নির্বাচন এমনভাবে রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, এই বিষয়টা এমনভাবে প্রতিষ্ঠা করেছে যে ডক্টর ইউনূস সহ বাংলাদেশের সকল বিশ্লেষক, বিএনপি নেতারাও বুঝতে পারছেন যে ডাকসুর পর চাকসু রাকসু কোনো বিশ্ববিদ্যালয়ে তো দাঁড়াতে পারবেই না ছাত্রদল। অন্যদিকে বিএনপির পক্ষে সত্যিকার অর্থে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বা জিতে এসে একক চেষ্টায়, মানে এককভাবে ক্ষমতা নেওয়া, সরকার গঠন করা বিরাট মুশকিল হয়ে উঠবে এবং খুব কঠিন হয়ে পড়বে তাদের জন্য। এমনকি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এখন আর আসলে কোনো বিবেচ্য বিষয়ই থাকছে না, সেই প্রসঙ্গে শেষে 2 লাইন বলবো। কিন্তু এই যে জামায়াতে ইসলামীকে রাজি না করে বিএনপির কথায় নির্বাচনে গেলে শেষ পর্যন্ত আসলে নির্বাচনটাই হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন এক রকমের দুহাত জোর করে মাফ চেয়ে যদি ডক্টর ইউনূস পারেন আবারও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হয়ে ওঠার চেষ্টা করতে হবে। জামায়াতে ইসলামী জানে ডক্টর ইউনূস তাদের কোনো স্থায়ী সমাধান নয়। ডক্টর ইউনূসকে তারা যখন চায় তখন ছুঁড়ে ফেলতে পারে। ডক্টর ইউনূস যদি এখন সত্যিকার অর্থেই বুঝিয়ে ক্ষমা প্রার্থনা করে তার নিয়োগকর্তাদের বিশ্বাসভাজন হয়ে উঠতে পারেন, তাহলে ডক্টর ইউনূসের জন্য ডিলটা ভালো। ডক্টর ইউনূস এর ফলে একটা সুদীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকবার সুযোগ পাবেন। ডক্টর ইউনূস সেই লোকটাকেও হেলা ফেলা করে দেখছেন না এখন, তাই খুব দ্রুত তাকে জামায়াতে ইসলামীর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের পথে হাঁটতে হবে। ছাত্র শিবিরকে কেন ছাত্রলীগ ভোট দিয়েছে, এর প্রকৃত কারণটা কি বা রহস্যটা কি? অনেকেই বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সব ভোট ছাত্র শিবির পেয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ছাত্রলীগের সব ভোট ছাত্র শিবির পায়নি। আপনারা জানেন বাংলাদেশে যারা হিন্দু ভোটার রয়েছে এরা নিঃসন্দেহে আওয়ামী লীগকে সমর্থন করে এবং তারা ছাত্রলীগকে সমর্থন করবে, কিন্তু এই হিন্দু ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে, যেটা জগন্নাথ বিমান, মানে এটা ভারতের পলিসি। আর এটার মধ্য দিয়ে ভারতের সাথে যে বিএনপির একটা সুসম্পর্ক তৈরি হয়েছে বা একটা লেয়াজও তৈরি হয়েছে, এটাও কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু এটা বলার চেষ্টা করবে এবং এটাকে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করবে। মানে ছাত্রলীগের একটা অংশ যারা ভারত দ্বারা প্রভাবিত তারা কিন্তু ছাত্রদলকে ভোট দিয়েছে, এতে স্পষ্ট। ছাত্রলীগের আরেকটা ভোট বাক্স যেটা বামপন্থী বা বাম গণনার চিন্তাধারা লালন করে বা বামপন্থী গ্রুপগুলোকে দিয়েছে। আর মুসলিম ভোটারের, মানে ছাত্রলীগের মধ্যে মুসলিম ভোটারের বড় একটা অংশ যেটা বামদের চাইতেও বেশি বা বামদের কাছাকাছি একটা সমর্থক ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন জামাত শিবিরের অনেকে এটাকে অস্বীকার করার চেষ্টা করছে যে ছাত্রলীগ ছাত্র শিবিরকে ভোট দেয়নি। ভাই একটু চিন্তা করেন, বাংলাদেশের যে ভোটার বা মানুষ তারা হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জাতীয় পার্টি
বা অন্যান্য ছোটোখাটো যে দলগুলো রয়েছে এগুলো জামাতের সাথে অনেক ছোটো, এগুলো হিসাব করে লাভ নেই। এখন বাংলাদেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করতো। এখন বাংলাদেশের বাইরে থেকে কেউ এসে তো আর জামাতকে ভোট দেয়নি বা শিবিরকে ভোট দেয়নি বা দিবেও না, এদের মধ্য থেকেই দিবে। এখন জামাত যদি জনপ্রিয় হতে হয়, জামাত যদি ক্ষমতায় যেতে হয়, তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবার ভোট তাদের নিতে হবে এবং তাদেরকে তাদের ভোটার বানাতে হবে। কারণ জামাত বড় দল না যে জামাতের লোক দিয়েই জামাত ক্ষমতায় যাবে। জামাতকে ক্ষমতা যেতে হলে এইসব দলগুলোর সমর্থকদেরকে তাদের ভোটার বানিয়ে তারপর ক্ষমতা যেতে হবে। এখন ছাত্র শিবির যে ভোটটা পেয়েছে, এখানে ছাত্রলীগের ভোট যদি না পায় বা ছাত্র দলের ভোটও যদি না পায় বা অন্যান্য দলের ভোট যদি না পায়, তাহলে তারা এত ভোট পেল কোথায়? এটা কি আসমান থেকে এসেছে? তাই আমি মনে করি যারা মনে করেন যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবির পায়নি, এটা ভুল। আর আমি মনে করি সবচাইতে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির ছাত্রলীগের, যেটা বামদের চাইতেও আমার কাছে কেন জানি মনে হয় কম হবে না। মানে বামরা যতটুকু বা যে পরিমাণ ভোট পেয়েছে ছাত্রলীগের তার সাথে কম হবে না। এখন এই ছাত্রলীগের ভোট কেন ছাত্র শিবিরকে দিল, এর প্রকৃত কারণ কি? যেমন মির্জা আব্বাস সাহেব বলেছেন যে আওয়ামী লীগের সাথে আঘাত করে নাকি এই ছাত্রদলকে হারানো হয়েছে। যদিও এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু মির্জা আব্বাস একেবারে অসত্য বলেছেন আমি সেটা বলবো না, কিন্তু তার বলার বা ব্যাখ্যার ভুল রয়েছে। মানে আঘাত করে না, এটা ছাত্র শিবির অর্জন করে নিয়েছে, জামাত অর্জন করে নিয়েছে। এর কারণ কি? আমি আমার আত্মীয় স্বজন দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই। বাংলাদেশে আপনি জামাত সমর্থন করেন বা বিএনপি করেন বা আপনি আওয়ামী লীগ করেন, প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন দলের লোক রয়েছে। যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগ রয়েছে, আর আমি পূর্বের এক ভিডিওতে বলেছিলাম আমার আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগের লোক সবচেয়ে বেশি, আর পুরো আত্মীয়ের মধ্যে জামাতের লোক নাই, সর্বনাই আছে। কিন্তু জামাতের লোক শুধুমাত্র আপনি আমাকে জামাতের সমর্থক বলতে পারেন, বা আমরা দুই ভাই জামাতকে সমর্থন করি পুরো আত্মীয় স্বজনের মধ্যে। কিন্তু আগামী নির্বাচনে আমার আত্মীয় স্বজনের মধ্যে ম্যাক্সিমাম ভোট জামাত পাবে, মানে বলতে পারেন 90 থেকে 95%, আর সেটা আমার কারণে। এখন এই কারণটা কি যে আওয়ামী লীগের ভোট, যে আওয়ামী লীগ আপনার অনলাইনে হোক অফলাইনে হোক সবসময় জামাতের বিরোধিতা করে, কিন্তু তারা কেন জামাতকে ভোট দেবে এবং ছাত্র শিবিরকে কেন ভোট দিয়েছে? একটু চিন্তা করেন। 5 আগস্টের আগে আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক অপকর্ম দেখেছেন, এটা সত্য কথা। কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মী কি অপকর্ম করেছে? আপনি একদম যদি সত্য কথা বলেন, ধরেন দুর্নীতির কথা বলতে পারেন। ভাই বাংলাদেশে এই এমন একটা পরিস্থিতি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সেই লোক তার ছেলেকে সচিবালয়ে চাকরি দেয় বা পিওনের চাকরি দিতে গিয়ে 20 লাখ টাকা ঘুষ দেয়। এখন তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার ছেলে যেই পোস্টে চাকরি করতেছে যত টাকা ঘুষ দিচ্ছেন, এই টাকা যদি এই সে যে বেতন পাবে এই টাকা উঠতে তো তার জীবন পার হয়ে যাবে, তখন এই লোকটা উত্তর দেবে, ভাই সচিবালয়ের পিওনের চাকরি এটা সোজা না, এখানে আউট ইনকাম আছে। মানে এই দুর্নীতি করার জন্য টাকা দিয়ে বা ঘুষ দিয়ে অবৈধ পয়সা ইনকাম করার জন্য সেই নামাজি ব্যক্তি তার ছেলেকে চাকরি দিয়ে দিচ্ছে। মানে সে চিন্তাও করে না যে আসলে ওই টাকাটা অবৈধ এবং সেটা এতটাই মানে মারাত্মক ক্ষতির কারণ হবে, তার ছেলে জাহান্নামে যাওয়ার জন্য সে সেই রাস্তাটা তৈরি করে দিয়েছে। এখন সে চিন্তা করেনি। এখন বাংলাদেশে দুর্নীতির কথা বলে যদি বলেন, ভাই সুযোগ পেলে বেশিরভাগ লোক সেটা করে। এটা যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর ভয়ে দুর্নীতি থেকে মুক্ত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি পরিপূর্ণভাবে শেষ করা সম্ভব না। যেমন জামাত ক্ষমতায় আসলে রাতারাতি দুর্নীতি মুক্ত হয়ে যাবে, ভাই আমি এটা বিশ্বাস করি না। কারণ হচ্ছে বড় দুর্নীতি যেটা হয়তো জামাত নেতাদের মাধ্যমে যে দুর্নীতিটা হওয়ার কথা, এমপি মন্ত্রীরা যেটা করে, এটা হয়তো সাথে সাথে নির্মূল করা সম্ভব হবে, কিন্তু সামগ্রিক ক্ষেত্রে যে দুর্নীতিটা এটা কিন্তু নির্মূল করা সম্ভব হবে না। এখন আওয়ামী লীগের নেতাদের মধ্যে কিছু কিছু লোক ছিল যারা মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, তারপর নানা রকম অপকর্ম করেছে, কিন্তু এর সংখ্যাটা কতটুকু ছিল? কিন্তু একটু চিন্তা করেন তো, 5 আগস্টের পর যে লোকগুলো এই দুর্নীতি করেছে, অপকর্ম করেছে আওয়ামী লীগের মধ্যে, এই লোকগুলো কিন্তু ভালো আছে। কেউ ভারতে পালিয়ে গিয়ে এখন বিলাসবহুল জীবনযাপন করছে, দেশে থেকে টাকা পাঠাচ্ছে আর খাচ্ছে, সেখানে গিয়েও তারা নাকি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। আর যারা সত্যিকার অর্থে এমনিতেই আওয়ামী লীগের দলটাকে ভালোবেসে আওয়ামী লীগ করতো, এইসব অপকর্মের সাথে জড়িত ছিল না, বিশ্বাস করেন এই লোকগুলো সবচাইতে বেশি বিপদে আছে এবং এদের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু বিএনপির লোকেরা দখল করেছে, এমনকি তাদেরকে গণদোলা দিয়েছে। আমার এক ঘনিষ্ঠ পরিচিত একজনকে এই 5 আগস্টের পরে তাকে তো মেরেছেই, আবার তার ছেলেকে খবর দিয়েছে যে টাকা নিয়ে আস 5 লাখ, তাহলে তোর বাবাকে ছেড়ে দেবো। টাকা নিয়ে আসার পরে বাবাকে হাসপাতালে পাঠিয়েছে, এবার আবার ছেলেকেও ধরে মারতেছে টাকাগুলো নিয়ে। এরপর আবার ছেলের মাকে খবর দিয়েছে তোর ছেলেকে যদি বাঁচাতে চাস আরও 3 লাখ নিয়ে আস। মানে এক গ্রুপ খেয়েছে, এবার আরেক গ্রুপ তাকে ধরেছে। কিন্তু বাস্তবিক অর্থে এই লোকটা সবসময় মোটামুটি ক্লিন থাকার চেষ্টা করেছে। এখন বিপদে পড়ে বা কিছু দুর্নীতি করেছে, আমি এটা বলবো না যে সে দুর্নীতি করেনি, দুর্নীতি না করলে তারও তো যে টাকাটা দিয়েছে 5 লাখ বা 8 লাখ টাকা যে দিয়েছিল সেই টাকা নগদে কোথায় পেয়েছে, কিন্তু প্রকাশ্যে সে মানুষের ক্ষতি করেছে, মানুষের উপরে প্রকাশ্যে জুলুম করেছে, আমি এটা দেখিনি, এগুলো হয়েছে। এখন একটু চিন্তা করেন এই লোকটার এই কর্মগুলো দেখার পর বিএনপির প্রতি আওয়ামী লীগের সাধারণ মানুষের বা ওই লোকটাকে যারা ভালোবাসে এই লোকদের কেমন একটা প্রতিক্রিয়া তৈরি হবে। কিন্তু এইসব জায়গাগুলোতে জামাত তাদের ক্লিন ইমেজ তৈরি করেছে, জামাত এই কাজগুলো করেনি। জামাতের আপনি বিরোধিতা করতে পারেন, যা কিছু বলতে পারেন, কিন্তু কোনো আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করেছে, ঘর দখল করেছে, গাছপালা কেটে নিয়েছে, তার ব্যবসা বাণিজ্য দখল করেছে বা তাকে গোপনে হুমকি দিয়ে 5 লাখ 10 লাখ টাকা নিয়েছে, এই রেকর্ড খুব কম পাবেন। 2-1টা হবে না, আমি এটা অস্বীকার করছি না। জামাত এখন যে অবস্থায় আছে মোটামুটি আপনি এটাকে বড় দল বলতে পারেন। অতএব এই বড় দলের মধ্যে 2-4 জন সমস্যা থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে বা সংগঠনের সহযোগিতায় জামাত এই কাজগুলো করতে পারেনি।
দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।